তোর মেজ বোন তো খুব বড় বড় কথা বলে না, ও বাবার শিক্ষায় শিক্ষিত, কারুর কাছে কোনোদিন হাত পেতে দান ধ্যান কিচ্ছু গ্রহণ করবে না। তাহলে এই সবকিছু জানার পরেও জামা কাপড়গুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো না কেন? হ্যাঁ বল বল, পারলি না তো? ও মা, মা দেখো, এটাও তো হতে পারে যে আমাদের উমা অভিমন্যু বাবুকে অপমান করতে চাই না। আমি অত শত কিছু বুঝি না, জামা কাপড়গুলো পাঠিয়ে দেবার ব্যবস্থা কর এক্ষুনি। বৌমা, এমন করতে নেই, কেউ কিছু ভালো মনে দিলে তাকে ফিরিয়ে দিতে নেই। আর তাছাড়া ছেলেটা তো ভালোই, যদি নাম কেনার জন্য কিছু করতো তাহলে তো উমাকে আগে জানাতে পারতো, উমাকে টাকাটা দিতে পারতো। কিন্তু উমাকে লজ্জায় ফেলবে না বলেই কে কি ভেবে কি করছে আমি জানি না মা। আমি শুধু এটুকু বুঝি, এখন আমি আর সকলকে অন্ধের মতো বিশ্বাস করতে পারি না। তুমি বোধহয় ভালো করে ওই ছেলেটার দিকে তাকাও নি বৌমা। মানুষকে দেখলেই বোঝা যায় ভালো কি মন্দ। আমার তোকে খুব ভালো লেগেছে। ওই যে বললাম মা, ভালো মন্দ কিছু বুঝি না, কখন কোথা থেকে কি ক্ষতি হয়ে যায়। এই বয়সের মেয়ে, আমার খুব ভয় করে মা, আমার খালি ভয় করে। ভদ্রলোকের মুখোশ পরে খারাপ লোকের অভাব তো পৃথিবীতে নেই না। মেয়েটাকে কাজে পাঠিয়ে আমি পড়েছি জ্বালায়, আমার রাতের ঘুম উড়ে গেছে, ভাল লাগে না, আমার আর কিচ্ছু ভাল লাগে না। সত্যি গো ঠাম্মি, কি মুহূর্তে যে বিয়েটা আমার পাকা হলো, যেহেতু এতদিন বিয়ে হচ্ছিল না সেটাই ভালো ছিল। এসব কি বলছিস দিদিভাই? আমি ঠিকই বলছি ঠাম্মি, আমার এই বিয়েটা পাকা হলো বলেই তো যত সমস্যা। তুমি দেখো না, এই যে উমাকে কলকাতার বাইরে কাজের জন্য যেতে হলো, সেটা তো আমার বিয়ের জন্যই বলো। আজকে আমার বিয়ের জন্য মা এত চিন্তায় পড়েছে, আমার চিন্তাটাও তো বেড়ে গেছে। তুই চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। না গো ঠাম্মি, আমার মন বলছে অশান্তি না আরো বাড়বে। কি বাজে কথা বলছিস বলতো? এই চুমকি, তোর দিদিকে ঘরে নিয়ে যা, বাজে কথা বলছে। চল দিদি ভাই ঘরে চল। দাঁড়া ঠাম্মি, ও ঠাম্মি আমি সত্যি বলছি গো, তুমি না একটা কাজ করো, এই বিয়েটা না ভেঙে দাও। এ কি না, তুই চুপ কর। ও ঠাম্মি, মাকে একটু বোঝাও না গো, তোমরা না কালকে সকালে ওদের বাড়িতে যাও। দেখো ঠাম্মি, এত টাকা খরচা করে বিয়ে দেওয়ার সামর্থ্য যখন আমাদের নেই, তখন এই বিয়েটা ভেঙে দেওয়াই ভালো। আমি চোখের সামনে এইসব দেখে আমার খুব কষ্ট হচ্ছে গো ঠাম্মি, আমি নিঃশ্বাস নিতে পারছি না জানো। এই সব সমস্যার মূলে হচ্ছে আমি আর আমার বিয়ে। আমার বিয়ের ব্যাপারটা যদি না থাকতো না, তাহলে কোনো সমস্যাই থাকতো না, তাহলে সবকিছু ঠিক থাকতো, সবকিছু ঠিক থাকতো। কাল ওই চেঁচামেচি শুনে না বেরোলেই ভালো হতো, তারপর ঘুমাতেও দেরি হলো, উঠতেও দেরি হয়ে গেল। সাবানটা কোথায়? কি করে খাদি? কি হয়েছে? কই, কি হবে? কিছু না তো। না মানে কাল রাত থেকেই দেখছি তুমি কেমন ঘাবড়ে আছো। তোমার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর মাথা সব ঠিক আছে। তোমার মাথা ঠিক আছে তো? তাহলে তুমি এই আলমারিটাকে এরকম ভাবে খুলে রেখে চলে গেছো, কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার না? ও মা, তাতে কি হয়েছে? এই ঘরে তো শুধু আছি তুমি আর আমি, আলমারি খোলা থাকলে অসুবিধা কি? তুমি শুনছো না বাড়িতে কিরকম চোর ছাচর ঢুকছে? ওই চোর ছাচররাও জানে ওইসব টাকা পয়সা গয়নাগাটি সব বড় লোকদের ঘরে থাকে। আমার আলমারি হাতড়ালেও ওরা কিছু পাবে না, ওরা শুধু শুধু খাটবে কেন? তাও বাপু পুজোর সময়, আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না। আমি সবাইকে বিশ্বাস করি। আমার বাবা বলতেন জানো, উমা সবাইকে বিশ্বাস করবি, মানুষ যদি মানুষকে অবিশ্বাস করে, সন্দেহ করে, তাহলেই মানুষ ঠকে, বিশ্বাস করে কেউ ঠকে না রে। তুমি আর তোমার বাবা দুজনেই বোকার হত। কিছু বললে গো রেখাদি? না না, বলছিলাম যে এই
তোমরা যারা মানুষকে বেশি বিশ্বাস করো আর ঠকে যাও, দোষটা আসলে তোমাদেরই, জানো তো? মানুষকে বেশি বিশ্বাস করতে নেই, তাহলে মরতে হয়। ও মা, সে কি গো, কি কথা? এই ধরো তুমি আর আমি একসাথে আছি এই ঘরে, আজ আমার যদি কোনো বিপদ হয় আমি তো জানি তুমি আমার পাশে এসে দাঁড়াবে। কেন জানো? তোমায় বিশ্বাস করি বলে। তা কেন? আমি তোমাকে কতদিন চিনি? তোমার যদি কোনো বিপদ হয় তুমি বুঝে নেবে, আর আমারটা আমি। আচ্ছা বেশ, তাতেই যদি তোমার শান্তি হয় তবে তুমি তাই করো। যাক বাবা। আচ্ছা, এখন এই টাকা পয়সার গয়নার পুটুলিগুলো সরাই কি করে? চারিদিকে তো পাহারা, কোথায় যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি সবকিছু জানতে চাইবে। তার চেয়ে বরং থাক, কাল একবার বাজার যাওয়ার নাম করে বা বাড়িতে যাওয়ার নাম করে গয়নার টাকা পয়সাগুলো পাচার করে দেবো। ধুর বাবা, এই জন্য আমার সব শাড়ি টাড়ি পরতে একদম ভালো লাগে না। বেবি, আই এম রেডি। কিরকম লাগে? কি রে, তুই এখনো শাড়িটাই পরিসনি? দেখি না। আচ্ছা মম, আমাকে কেন শাড়ি পরতে হবে বলো তো? মানে এটা কি ম্যান্ডেটরি নাকি? আচ্ছা ঠিক আছে, মাথা শান্ত কর। দেখি তুই শাড়ির আঁচলটা ম্যানেজ করতে পারছিস না। দেখি। হ্যাঁ, আরে শোন, এরপরে তো একটু শাড়ি টাড়ি পরা অভ্যেস করতে হবে নাকি? শাড়ি পরাটা আমার ঠিক কোন কাজে লাগবে মম? কোন কাজে লাগবে বলতো? এবার তো তুই আরো অ্যাওয়ার্ড পাবি। অনেক অ্যাওয়ার্ড পাবি, তোকে স্টেজে উঠতে হবে, তাই তো? তখন তো শাড়ি পরে উঠতে হবে। দেখি দেখি দেখি, চুলটা ধর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবেতে মেয়ের মাথা গরম একেবারে। দেখি, ঠিক আছে? আর এই যে দেখ, তোর হবু শ্বশুর বাড়ির পুজো কভার করতে প্রেস এসেছে, তার মানে তোকে তো একটা ইমেজ বিল্ড আপ করতে হবে তার। করতে হবে না? যখন ওখানে গিয়ে পদ্ম ফুলটা হাতে নিয়ে বসবি না মাগিকার সামনে, তখন সেটা কি হবে? সেটা হবে প্রত্যেক নিউজ পেপারের স্পোর্টস পেজের একেবারে কভার ফটো। বাকি সমস্ত মানুষ জানতে চাইবে যে আলিয়া বোস কিভাবে তার পার্সোনাল লাইফ লিড করে। তাই তো? দিচ্ছি দিচ্ছি, ধর। Don't forget, baby, you are a sports icon. দেখি এনে, ওফ নে, you're a sports icon, baby. তুই কি কোনো হিরোইন বা কোনো অ্যাক্ট্রেস তার থেকে কিছু কম? No, your popularity is the same. তাই তো? আর রূপ, এত সুন্দরী প্লেয়ার কে কখন দেখেছে? হ্যাঁ বেবি, তুই যে কেন মাঝে মধ্যে অভিকে নিয়ে এতটা ইনসিকিউর হয়ে পড়িস আমি বুঝতেই পারি না। আচ্ছা, অভির আশেপাশে তোর মতন চেহারা কি একটাও আছে যে অভি তার দিকে চোখ চলে যাবে বা তার পেছন পেছন ছুটবে? ম্যাডাম, দরজা খুলুন। আসছে। ম্যাডাম শুনুন না, নিচে না অনেক লোক এসেছে, ওই খবরের চ্যানেল থেকে, খবরের কাগজ থেকে সব মাইক নিয়ে, ক্যামেরা নিয়ে এসেছে। ঠিক কাণ্ডটাই না হচ্ছে নিচে, পুরো আলোয় আলো হয়ে রয়েছে নিচটা। এসব দেখে এত এক্সাইটেড হওয়ার কি আছে উমা? বেবি, ওর দিকটাও একটু দেখ। এই সমস্ত ইন্টারভিউ, সেলিব্রিটি, প্রেস, মিডিয়া, এসব তো বেচারি আগে কখনো দেখেনি। দিকটাও একটু বোঝ। হ্যাঁ, আগে কখনো দেখেনি মানলাম, তাই জন্য হয়তো এত এক্সাইটেড হয়ে গেছে, কিন্তু এসবও আমাকে কেন বলতে এসছে মম? না আসলে ওনারা আপনার জন্যই অপেক্ষা করছিল, তাই আর কি। করুক অপেক্ষা, আলিয়া বোস অত সহজে ধরা দেয় না।
আর শোনো, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তাই ওদের সামনে এরকম এক্সাইটমেন্ট দেখানোর কিছু নেই, কেমন? ওদেরকে গিয়ে বলবে যে আমি আমার সময় মতো ঠিক আসবো। আলিয়া বোসকে কভার করার জন্য এরকম হাজার হাজার লোক এসে বসে থাকে, এত সহজে আলিয়া বোসকে পাওয়া যাবে না। ওকে? অ্যান্ড তোমার জন্য এইগুলো, এই সমস্ত কিছু নিউ হতে পারে, বাট দিস ইজ নট নিউ ফর মি, আন্ডারস্টুড? আর শোনো, আমার কুচিটা একটু ঠিক করে দাও তো, এদিকে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। এখন তো আমি ঠিক করে দিচ্ছি ম্যাডাম, কিন্তু আপনার তো শাড়ি পরা ঠিক অভ্যেস নেই, পরে যদি পায়ে জড়িয়ে যায়, তার থেকে আমি একটা সেফটি পিন লাগিয়ে দিই। হোয়াট? সেফটি পিন? না না, এসব খুব আনস্মার্ট লাগবে বাবা, এসব দরকার নেই, তুমি এমনি ঠিক করো। না না, আমি এমন করে লাগাবো কেউ বুঝতেই পারবে না। আপনি শুধু বলুন কোথায় আছে সেফটি পিন। এই তো ড্রেসিং টেবিলের ওপরেই আছে। আচ্ছা। হ্যালো, কে বলছেন? না না না, আমি একটাই জিনিস বুঝতে পারছি না যে এইসব খবর আপনাদের দিচ্ছেটাকে। আরে আশ্চর্য, এটা তো একটা ঘরোয়া ম্যাচ, এটা নিয়েও আপনারা যদি... হ্যাঁ হ্যাঁ মানছি যে এটা ন্যাশনাল টিম সিলেকশনের জন্য একটা বড় ম্যাচ, বাট আলিয়া তো প্রিপারেশন নিচ্ছে। এভরি ডে শি ইজ ডুইং হার লেভেল বেস্ট। ও একদিনও প্র্যাকটিস মিস করছে না, এই পুজোর মধ্যেও প্রত্যেক দিন প্র্যাকটিস করছে। শুনুন, ব্যান্ড প্রমোশন, মিডিয়া কভারেজ, এগুলো সমস্ত আলিয়া বোসের কাছে সেকেন্ডারি ব্যাপার না। ওর ফোকাস শুধুমাত্র ক্রিকেট, অনলি ক্রিকেট। কে ফোন করেছিল মম? ও লিভ ইট বেবি। আসলে কিছু খারাপ লোক থাকে না, সারাক্ষণ কিছু না কিছু রটিয়ে চলে। ওদের মনে হয়েছে যে তোর এই লাস্ট কটা পারফরমেন্সের জন্য তুই ন্যাশনাল টিমে সিলেক্টেড হবি না। সো ওরা জানে না যে আলিয়া বোস যখন মাঠে নামবে তখন তার ব্যাট কথা বলবে। 4টে ম্যাচে রান পাইনি বলে একেবারে ছেকে ধরেছে এরা। আর যখন আমি ফর্মে থাকি তখন কোথায় থাকে এসব লোকজন? এখন কে সাহস দেয় তাদেরকে এসব কথা বলার? ওরা জানে না মম, আলিয়া বোস কিন্তু... সরি ম্যাডাম। শর্ত! এটা তুই কি করলি আলিয়া? কি দেখছো তুমি? দেখছো আমি কেমন আছি? আজকে পুজোর দিন, তুমি নেই, তোমার মেজ রাজকুমারী নেই, সব ফাঁকা, সব। অন্য বছর পুজোর দিনে তুমি এই দিনে কত বাজার করে নিয়ে আসতে, একবারে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসতে, আর এসে সেই বাজারগুলো হই হই করে মেয়েদেরকে দেখাতে, আর আমাকে বলতে, কই সুতপা, কোথায় গেলে? এসে দেখো টাটকা মোড়লা মাছ নিয়ে এসেছি, দেশি মুরগি নিয়ে এসেছি, তারপরে অনেক অনেক কিছু আনতে, যা যা আমাদের মনের মতো, যা যা আমাদের পছন্দ, সবটা নিয়ে আসতে। কত ফরমাইশ করতে তুমি। আমাদেরও তো একই অবস্থা মা, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে।
বাবা নেই, উমাটাও কত দূরে, কোনো হইচই নেই এই বাড়িতে। এটা পুজো। দেখ না অভি, এই রক্ত লাগা হাত নিয়ে ও আমার শাড়িটা ধরতে যাচ্ছিল, ভাব। তা বলে তুই এইভাবে ধাক্কা দিবি? না না অভিব, ও কেন উমাকে শুধু শুধু ঠেলে ফেলে দিতে যাবে? আসলে উমাই ব্যালেন্স রাখতে পারেনি, তাই না উমা? হ্যাঁ, উনি ঠিকই বলছেন, আমি আসলে পড়ে গেছি। আচ্ছা আমি যাই, হ্যাঁ নিচয়ই সাংবাদিকরা এসছে তো, আমি ওনাদের গিয়ে বলি ম্যাডামের আসতে একটু সময় লাগবে। আসছি। অভি, অভি শোন না অভি। প্লিজ লেট মি টক ফার্স্ট। আলিয়া, আমি তোকে রিকোয়েস্ট করছি, এগুলো করিস না। কোনগুলো? দেখ আলিয়া, আজকে পুজোর দিন, নিচে রিপোর্টাররা তোর জন্য ওয়েট করছে। বুঝতে পারছিস ওরা তোকে কোন নজরে দেখে, কতটা রেসপেক্ট করে? এই রেসপেক্টটা তোকে ফেরত দিতে হবে। আলিয়া, এগুলো উমার ব্যাপারে না। তুই এই কাজটা বনমালী কাকার সাথে করতিস, রেখাদির সাথে করতিস, আমি একই ভাবে রিয়াক্ট করতাম। আলিয়া কেন বুঝিস না? এরাই তোকে আলিয়া বোস বানিয়েছে। তোর খারাপ ব্যবহারের জন্য এরা যদি তোর খেলা দেখা বন্ধ করে দেয়, তখন কি তুই আর তুই থাকবি? না না না, একদম ঠিক বলেছো অভি, তুমি একদম ঠিক বলেছো। এই মেয়ে কিন্তু কথায় কথায় ভীষণ মাথা গরম করে। আসলে কি হয়েছে বলো তো, আমি তো সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, তারপর বলেছি শাড়ি টাড়ি পর, সেজন্য আর কফিও খাওয়া হয়নি। ম্যাডামের মুড অফ আজকে কিন্তু শুধু উমা বা বনমালী কাকা নয়, আজকে কিন্তু মাথা গরম হলে তোমার আমারও রক্ষে নেই। বেটার আমি একটু কফি দিতে বলি। হ্যাঁ মা, এই উমা, উমা একটু কফি দিয়ে যা না, দুটো কফি দিবি, ব্ল্যাক কফি চিনি ছাড়া। হ্যাঁ, কিন্তু আমার জন্য দুধ আর বেশি করে চিনি। কি জানেন তো আন্টি, বেশি ব্ল্যাক কফি খেলে মুখ তেতো হয়ে যায়। আলিয়া, তুই না ব্ল্যাক কফি খাস না, তোর মুখটাও তেতো হয়ে যাচ্ছে। অভি, এসব জ্ঞান দেওয়ার জন্য তুই আমার ঘরে এলি? হ্যাঁ না রে, নিজের কথা রাখার জন্য এই ঘরে আসলাম। কি কথা? শপিং এ যাবি? রিয়েলি অভি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে কি হচ্ছে না? তো থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। দেখ, আমি কথা দিলে প্রাণ দিয়ে হলেও সেটা রাখার চেষ্টা করি, বুঝলি? আর শোন, আমার এখন একটা কাজ আছে, আমি যাচ্ছি, তুই প্ল্যানটা ফিক্স করে নে, তারপর তোকে আমি পিক করছি। বাট শোন প্লিজ, 100টা দোকান আমাকে ঘোরাস না, 1000টা জিনিস নিচে নামাবি, তারপরে একটা সিলেক্ট করবি, এইগুলো করিস না প্লিজ। মানে যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে, তাই তো? তুই বেশিক্ষণ শপিং এ টাইম দিতে পারবি না, রাইট? রং, কারণ আজকে আমারও শপিং একটু সময় লাগবে। কেন? আসলে বৃদ্ধাশ্রমে ঠাকুমাদের জন্য শাড়ি নিতে যাব, পূজার জন্য। মানে একসাথে দুটো কাজ হয়ে যাবে, তাই না? চল বাই। অভি, তুমি কফিটা খেয়ে গেলে না বাবা? আন্টি এখন কাজ আছে, পরে খাবো, নিজেরই তো বাড়ি। বেবি, আমি যেটা বলছিলাম, ও আমার সাথে শপিং করতে গিয়ে ওই ওল্ড এজ হোমের বুড়িদের জন্য শাড়ি কিনবে মম? তার মানে ওর আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আছে শুধু ওই ওল্ড এজ হোমের বুড়িদের জন্য। মা না না, ও সে কথা কোথায় বললো? একবারও সে কথা বলেনি। ও আমাকে ইনসাল্ট করলো মম। তোর বোকামি, ও কি বললো আর তুই কি বুঝলি? মোটে এ কথা বলেনি ও, ওইভাবেই বলেছে মম। ম্যাডাম কফি। হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। ম্যাডাম আপনার ব্ল্যাক কফিটা। আর এই দুধ কফিটা কি করুন? দুধ কফি মাই ফুড।
ওয়াও মা, তুমি কাপটা তো দারুণ ক্যাচ নিলে। ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারের সঙ্গে থাকতে থাকতে ক্রিকেট খেলাটা ভালো শিখে নিচ্ছ। না না, আমি ক্রিকেট খেলতে পারি না, আমি কোনোদিনও ক্রিকেট খেলবো না। না মানে আমি কি করে ক্রিকেট খেলতে পারবো? আমি হয়তো সব কিছুই পারি না। আসলে উনি কাপটা এমন করে ছুঁড়ে দিলেন ভেঙে যেত, তাই আর কি ধরলাম। সব ক্যাচ ট্যাচ আমি পারি না। কোথায় আলিয়া ম্যাডাম আর কোথায় আমি? এইভাবেই যদি সবাই বুঝতো যে কার ক্লাস কি, কে কোন জায়গায় বিলং করে, তাহলে কোনো অসুবিধাই হতো না। তুমি একদম কারেক্ট পথে এগোচ্ছ মা। ভেরি গুড গুড। আর হ্যাঁ, আলিয়া বোসের অ্যাসিস্ট্যান্ট হওয়া মানে যে তার মতো ক্রিকেট প্লেয়ার হয়ে যাওয়া এমনটা নয়। বুঝেছ তো? তাহলে এখন যাও। কেন আমার জীবনে এইসব ঘটাও ভগবান? কেন মনে পড়ে যায় বারবার ক্রিকেটের কথা? এই ক্রিকেট যে কবে আমার পিছু ছাড়বে।